হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ এবং তোমাদের জন্য আমি বায়োলজির ওপর ভিডিও বানাচ্ছিলাম, যেখানে বায়োলজির মধ্যে বোটানি আমরা পড়ছিলাম। অ্যাকচুয়ালি বোটানিতে উদ্ভিদ কলা বলে যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, সেখানে ফার্স্ট ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি। সেই ভিডিওতে আমি উদ্ভিদ কলাকে কভাগে ভাগ করা যায় সেইগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করে এসেছি এবং সেই ভিডিওটা এই চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। তো সেই ভিডিওটা দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যু এই চ্যাপ্টারের ওপর ফার্স্ট ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি, সেটা তোমরা আগে দেখে নেবে, তারপর আজকের ভিডিওটা দেখবে। কারণ আগের দিনের যে ভিডিওটা আমি কমপ্লিট করেছি তারপর থেকে আজকের এই ভিডিওটা শুরু হবে। তো যদি তোমরা আগের দিনের ভিডিওটা না দেখো তাহলে এই ভিডিওটা বুঝতে কিছুটা অসুবিধা হবে। তো এই জায়গাটা একটু কমপ্লিকেটেড, আগের দিনের ভিডিওতেই বলেছিলাম, তাই প্রথম থেকে আস্তে আস্তে এই ভিডিওগুলো করছি। তোমরা দেখো, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, কেউ যদি নতুন দেখছো এই ভিডিও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আগের দিন আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেগুলো একটা কুইক রিক্যাপ দিয়ে নেবো। উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যু এই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। উদ্ভিদ কলাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ফার্স্ট ভাগ হচ্ছে ভাজক কলা এবং সেকেন্ড ভাগ হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা আবার কয়েকটা ভাগে ভাগ করে আমরা দেখেছিলাম, যেখানে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে ইত্যাদি আমরা ভাগ করে দেখেছিলাম। আরও ভাগ হয় বলেছিলাম, সেগুলো ইম্পর্টেন্ট নয় বলে সেটা আমি আর আলোচনা করিনি। কিন্তু ভাজক কলা জিনিসটা কি, সেটা হচ্ছে যে কলাগুলো বিভাজনে সক্ষম, অর্থাৎ ওই কলাগুলো থেকে ভাগ হয়ে বিভাজিত হয়ে আরও নতুন নতুন কলা তৈরি হয়, সেইগুলোকে বলা হয় ভাজক কলা। অতএব ভাজক কলা অপেক্ষাকৃতভাবে নতুন। অন্যদিকে স্থায়ী কলাকে তিন ভাগে ভাগ করা যায়: সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা এবং বিশেষ স্থায়ী কলা। সরল স্থায়ী কলাকে আরও তিন ভাগে ভাগ করা যায়: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেরেনকাইমা। প্যারেনকাইমার বিভিন্ন ভাগ রয়েছে। কোলেনকাইমা সম্পর্কে, স্কেরেনকাইমা সম্পর্কে দেখেছিলাম এবং স্থায়ী কলা সম্পর্কে বলেছিলাম যে স্থায়ী কলা হচ্ছে এমন উদ্ভিদ কলা যেটা আর পুনরায় বিভাজিত হতে পারে না। এটার ইংরেজি হচ্ছে পার্মানেন্ট টিস্যু, অর্থাৎ এটা বিভাজিত হতে হতে এর শেষ দশা এসে গেছে এবং এটা আর পুনরায় বিভাজিত হয় না। ভাজক কলা পুনরায় বিভাজিত হয়, স্থায়ী কলা পুনরায় বিভাজিত হয় না। তো আগের দিন আমরা সরল স্থায়ী কলা এই জিনিসটা কমপ্লিট করে এসেছি, সরল স্থায়ী কলা ব্যাপারটা বুঝে এসেছি। আজকে যেটা দেখব সেটা হচ্ছে জটিল স্থায়ী কলা এবং বিশেষ স্থায়ী কলা। তো ফার্স্ট হচ্ছে জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা। উদ্ভিদের জটিল স্থায়ী কলার আরো একটা নাম রয়েছে এবং সেই নামেই বেশি এটা পপুলার, সেটাকে বলা হচ্ছে সংবহন কলা। সংবহন কলা জটিল স্থায়ী কলারই আর এক নাম সংবহন কলা। অতএব এর থেকে বোঝা যাচ্ছে এই কলাগুলোর মাধ্যমে কিছু না কিছু সংবাহিত হবে। উদ্ভিদ দেহে সংবহন কি কি জিনিস হতে পারে? দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে জল এবং খনিজ লবণ, সেকেন্ড হচ্ছে খাদ্য। তো জটিল স্থায়ী কলার মাধ্যমে উদ্ভিদের দেহে জল, খনিজ লবণ, খাদ্য ইত্যাদি সংবাহিত হয়, সেই কারণে এই কলারই আর এক নাম সংবহন কলা। সংবহন কলা বা জটিল স্থায়ী কলাকে দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জাইলেম, প্রথম ভাগ হচ্ছে জাইলেম, সেকেন্ড ভাগ হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো নাম সম্পর্কে তোমরা আশা করছি পরিচিত। তো সংবহন কলাকে দুটো ভাগে ভাগ করা যায়। আচ্ছা, সংবহন কলা আর জটিল স্থায়ী কলা একই জিনিস, এটা কিন্তু মাথায় রাখবে, জাইলেম এবং ফ্লোয়েম। তো ফার্স্ট হচ্ছে জাইলেম। এর প্রথমে সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। জাইলেম কলার সংজ্ঞা কি বলা হয়েছে?
উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে মূল থেকে শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের পাতায় পরিবাহিত হয় তাকে জাইলেম কলা বলা হয়। উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে মূল থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছয় সেই কলাকে বলা হচ্ছে জাইলেম কলা। বা এটাকে ভালোভাবে লেখা যেতে পারে পরিবাহিত হয়, পাতায় পরিবাহিত হয়। উদ্ভিদ তার খাদ্য তৈরি করার জন্য তিনটে জিনিসকে নেয়। ফার্স্ট হচ্ছে সৌরশক্তি, সেকেন্ড হচ্ছে জল, থার্ড খনিজ লবণ। এই তিনটে জিনিসের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য সারা শরীরে ছড়িয়ে পড়ে। তো সেই খাদ্য তৈরি করার জন্য উদ্ভিদ সৌরশক্তি প্রকৃতি থেকে পেয়ে যাচ্ছে। পাতার মাধ্যমে, পাতার মধ্যে যে ক্লোরোফিল রয়েছে তার মাধ্যমে সৌরশক্তির মধ্যে যে স্থৈতিক শক্তি রয়েছে, যে শক্তিটা রয়েছে সেটা উদ্ভিদের ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত হয়। এবার দরকার জল এবং খনিজ লবণ, সেটা রয়েছে মাটিতে। মাটি থেকে জাইলেম কলার মাধ্যমে সেটা পাতায় এসে পৌঁছয়। আর মাটি থেকে যে শোষণ করে, জল এবং খনিজ লবণকে শোষণ করে, সেটা হচ্ছে মূল। তো মূল খনিজ লবণ এবং জলকে শোষিত করে এবং এই কলার মাধ্যমে সোজা পাতায় পৌঁছে দেয়। এবার পাতায় গিয়ে এই জিনিসগুলো প্রসেস হয়, দিয়ে খাদ্য তৈরি হয়। খাদ্য তৈরি হওয়ার পরে ফ্লোয়েমের মাধ্যমে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। তার আগে আমরা জাইলেম সম্পর্কে কিছু জিনিস দেখে নেব। প্রথম, জাইলেম 4 রকমের হয়। জাইলেম 4 রকমের কোষ দিয়ে গঠিত। প্রথম, ট্র্যাকিড। ফার্স্ট হচ্ছে ট্র্যাকিড, সেকেন্ড ট্র্যাকিয়া, থার্ড জাইলেম প্যারেনকাইমা, এবং চতুর্থ হচ্ছে জাইলেম তন্তু। তাহলে জাইলেম কলা 4 রকমের কোষ দিয়ে গঠিত হয়। এই প্রত্যেকটা এক একটা কোষ, এই ধরনের 4টে কোষ দিয়ে জাইলেম কলা তৈরি হয়। ফার্স্ট হচ্ছে ট্র্যাকিড, সেকেন্ড হচ্ছে ট্র্যাকিয়া, থার্ড জাইলেম প্যারেনকাইমা, ফোর্থ জাইলেম তন্তু। এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে না, শুধু একটাই জিনিস জানতে হবে, ট্র্যাকিড হচ্ছে মৃত, ট্র্যাকিড হচ্ছে মৃত, ট্র্যাকিয়া মৃত, অর্থাৎ ট্র্যাকিড যে কোষটা সেটা মৃত কোষ, ট্র্যাকিয়া হচ্ছে মৃত কোষ, জাইলেম প্যারেনকাইমা একমাত্র সজীব কোষ। এই 4টের মধ্যে জাইলেম প্যারেনকাইমা একমাত্র সজীব কোষ, আর জাইলেম তন্তুও হচ্ছে মৃত। এই 4টে জিনিস জানলেই হবে। 4 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 4 রকমের কোষ দিয়ে এটা গঠিত হয়। তার মধ্যে ট্র্যাকিড মৃত, ট্র্যাকিয়া মৃত, একমাত্র জাইলেম প্যারেনকাইমা সজীব, আর জাইলেম তন্তু মৃত। এবার হচ্ছে ফ্লোয়েম। এরও প্রথমে সংজ্ঞা সম্পর্কে দেখব। উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে পরিবাহিত হয় তাকে ফ্লোয়েম কলা বলা হয়।
উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে, কারণ এটা জটিল আর স্থায়ী কলা, তো সেই জন্য সংজ্ঞার মধ্যে এই দুটো ওয়ার্ড অ্যাড করতে হবে। উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে খাদ্য সারা শরীরে ছড়িয়ে পড়ে। বা পরিবাহিত হয়, ভালো কথায় লিখলে হবে পরিবাহিত হয়। পরিবাহিত হয়। তাহলে প্রথমে জাইলেম কলার মাধ্যমে জল এবং খনিজ লবণ এসে পৌঁছলো পাতায়, পাতায় সেটা খাদ্যে পরিণত হয়, সেই খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে সারা শরীরে পরিবাহিত হয়। ফ্লোয়েম কলাও 4 রকমের কোষ দিয়ে গঠিত হয়। ফার্স্ট, প্রথম সিভ উপাদান, সেকেন্ড সঙ্গী কোষ, থার্ড ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং ফোর্থ ফ্লোয়েম তন্তু। তাহলে ফ্লোয়েম কলাও 4 রকমের কোষ দিয়ে গঠিত হয়। সিভ উপাদান, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এখান থেকেও 4টে জিনিস জাস্ট জানতে হবে, সেটা হচ্ছে সিভ উপাদান। সিভ উপাদানকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিভ কোষ এবং সেকেন্ড হচ্ছে সিভ নল। তাহলে সিভ উপাদান, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, তার মধ্যে সিভ উপাদানকে আরো দুভাগে ভাগ করা যায়, সিভ কোষ এবং সিভ নল। এখান থেকে উল্লেখযোগ্য যে জিনিসগুলো সেটা হচ্ছে সবকটাই জীবিত, শুধুমাত্র ফ্লোয়েম তন্তু এটা মৃত, বাকি সব কটা জীবিত। সিভ উপাদানের সিভ কোষ, সিভ নল দুটোই জীবিত, সঙ্গী কোষ জীবিত, ফ্লোয়েম প্যারেনকাইমা জীবিত, ফ্লোয়েম তন্তু মৃত। তাহলে জাইলেমের মধ্যে শুধুমাত্র একটাই এক্সেপশন, জাইলেম প্যারেনকাইমা সজীব, আর ফ্লোয়েমের মধ্যে একটাই উপাদান ফ্লোয়েম তন্তু, সেটা হচ্ছে মৃত। এই দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এছাড়া সংবহন কলা বা জটিল স্থায়ী কলা সম্পর্কে আর কিছু জানার নেই। এবার যেটা থাকছে সেটা হচ্ছে বিশেষ স্থায়ী কলা। বিশেষ স্থায়ী কলা, বিশেষ স্থায়ী কলার আর একটা নাম রয়েছে যাকে বলা হয় খড়িত কলা। খড়িত কলা বলা হয়। তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে এইটার মাধ্যমে কিছু না কিছু খড়িত হয়, কোনো না কোনো পদার্থ উদ্ভিদের দেহে খড়িত হয়, তাই জন্য বিশেষ স্থায়ী কলাকে বলা হয় খড়িত কলা। তো এই দিকটা নিশ্চয়ই বোঝা গেছে। তো এই দিকটা আমি একটু মুছে দিচ্ছি, তাহলে সুবিধা হয়। খড়িত কলা ব্যাপারটা এখানে তাহলে লেখা যাবে। বিশেষ কলা বা খড়িত কলা।
খড়িত কলাকেও আবার দুভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে বহিঃখড়িত গঠন সমূহ। ফার্স্ট বহিঃখড়িত গঠন সমূহ এবং সেকেন্ড, আচ্ছা এখানে সেকেন্ড অন্তঃখড়িত গঠন সমূহ। বহিঃখড়িত গঠন সমূহ এবং অন্তঃখড়িত গঠন সমূহ এই দুভাগে ভাগ করা যায়। তো ফার্স্ট বহিঃখড়িত গঠন সমূহ, এর মধ্যে কিছু কিছু জিনিস থাকে, মানে কিছু কিছু উপাদান থাকে বা রোম জাতীয় জিনিস থাকে, যার মাধ্যমে উদ্ভিদের দেহ থেকে কিছু না কিছু খড়িত হয়। দুটোর মাধ্যমে কিছু না কিছু খড়িত হয়। এবার নাম থেকে এটা বোঝা যাচ্ছে বহিঃখড়িত মানে এখান থেকে যা খড়িত হবে সেটা উদ্ভিদ দেহের বাইরের দিকে খড়িত হবে, আর অন্তঃখড়িত মাধ্যমে উদ্ভিদ দেহের ভেতরে কিছু খড়িত হবে। তো বহিঃখড়িত গঠন সমূহের মধ্যে যা যা রয়েছে সেগুলো হচ্ছে ফার্স্ট ত্বক রোম, সেকেন্ড গ্রন্থি রোম, থার্ড মধুগ্রন্থি, এবং ফোর্থ হচ্ছে হাইডা থ্রোট। খুব অল্প অল্প জিনিস এখান থেকে জানতে হবে। প্রথম হচ্ছে ত্বকরোম। খুব কম উদ্ভিদের শরীরে এই ত্বকরোম থাকে, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এটা থাকে, তো খুব একটা ইম্পর্টেন্ট এটা নয়। কিছু কিছু ফুল দেখলে দেখা যাবে যে তাদের সেই ফুলগুলোর উপরে কিছু রোম রোম জাতীয় জিনিস রয়েছে, সেইগুলো অ্যাকচুয়ালি ত্বকরোম, খুব একটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু গ্রন্থিরোম জিনিসটাতে একটা জিনিস আমাদের জানতে হবে, গ্রন্থিরোম মেনলি পাতায় এপিডার্মিসের মধ্যে থাকে, পাতার এপিডার্মিসে। পাতা সম্পর্কে যখন পড়বো সেখানে একটা জিনিস দেখবো, পাতায় এপিডার্মিস বলে একটা জিনিস হয়, মানে পাতায় এপিডার্মিস বলে একটা স্তর থাকে, সেটা একদম বাইরের দিকে। আগের দিন বলেছিলাম ডার্মিস শব্দটা যেখানেই থাকবে তার অর্থ হচ্ছে এটা কোনো না কোনো কিছুর ত্বককে বোঝাচ্ছে, বাইরের জিনিসকে বোঝাচ্ছে। তো পাতার বাইরের দিকে একটা লেয়ার থাকে, স্তর থাকে, তাকে এপিডার্মিস বলা হয়, সেখানে গ্রন্থিরোম থাকে। এরকম একটা উদাহরণ দিলে খুব বোঝা যাবে, সেটা হচ্ছে বিচুটি। বিছুটি গাছের যে রোম অংশটা থাকে সেইটাই অ্যাকচুয়ালি গ্রন্থি রোম। ওই রোম অংশটা ভেঙে গিয়েই ওর থেকে একটা তরল পদার্থ বেরিয়ে আসে, এবং কোনো মানুষ যদি হাত দেয় তার উপরে সেই রোমটা ভেঙে যায় এবং সেই তরলটা সেই কোনো প্রাণীর গায়ে লেগে যায়। এবার তখন মানুষের বা কোনো প্রাণীর চুলকানি বা জ্বালা জাতীয় জিনিসটা হয়, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গ্রন্থি রোম, পাতার এপিডার্মিসের ওপর থাকে। বিছুটি একটা বড় উদাহরণ এটার। মধুগ্রন্থি সমস্ত উদ্ভিদের জারি ফুল হয় সেখানেই থাকবে মধুগ্রন্থি। যে কোনো উদ্ভিদের ফুলের ওপরে এই মধুগ্রন্থি থাকে, এবং এই মধুগ্রন্থি থেকেই অ্যাকচুয়ালি একটা সুমিষ্ট রস বেরোয়, যেটা প্রজাপতি মৌমাছি যারা রয়েছে তারা সংগ্রহ করে। সেই রসটাকে বলা হয় মকরন্দ বা নেকটার। মকরন্দ বা নেকটার।
আর প্রজাপতি, মৌমাছি ইত্যাদি পতঙ্গ জাতীয় যারা মধু সংগ্রহ করে, এই মকরন্দ বা নেকটার থেকেই তারা মধু তৈরি করে, সেইগুলোকেই তারা সংগ্রহ করে। তো মধু গ্রন্থি থেকে এই মকরন্দ বা নেকটার উৎপন্ন হয়। আর লাস্ট হচ্ছে হাইডাথ্রোড। হাইডাথ্রোডের কাজ হচ্ছে জল ক্ষরণ করা। অর্থাৎ উদ্ভিদ তার শরীরের অতিরিক্ত জল এই হাইডাথ্রোডের মাধ্যমেও, পাতার মাধ্যমেও করে, সেটা পরের ঘটনা, পাতা যখন পড়বো তখনকার ব্যাপার। হাইডাথ্রোডের মাধ্যমেও অতিরিক্ত জল খরিত করে দেয় বা বাইরে বার করে দেয়। তো এখানে যে কটা জিনিস দেখছি, প্রত্যেকটা জিনিসই উদ্ভিদের শরীর থেকে বাইরের দিকে বের হয়। তক্রম উদ্ভিদের কিছু কিছু ফুলের ওপরে একটা রোয়া রোয়া জাতীয় জিনিস হয়, সেটাকে তক্রম বলা হয়। গ্রন্থিরম, গাছের পাতার উপরে যে রোয়া রোয়া জিনিসগুলো হয় সেটাকে গ্রন্থিরম বলা হয়। বিচুটিতে এরকম দেখা যায়। মধু গ্রন্থি যে কোনো ফুলের উপরে থাকে, মধুর তার থেকে মকরন্দ বা নেকটার তৈরি হয়, এগুলো সবই বাইরের দিকে বের হয়। হাইডাথ্রোড, এটার থেকে জল খরিত হয়, এটাও বাইরের দিকে হয়। তো এই কারণে এই চারটেকে বলা হচ্ছে বহিঃক্ষরিত গঠন সমূহ। তো কিছু না কিছু তো ক্ষরণ করছে, এখানে নেকটার ক্ষরণ করছে, এখানে একটা বিষাক্ত তরল ক্ষরণ করছে, এখানে জল ক্ষরণ করছে। তো সেই কারণে এইগুলোকে বিশেষ বা ক্ষরিত কলা বলা হয়। এরপরে রয়েছে হচ্ছে অন্তঃক্ষরিত গঠন সমূহ। এর মধ্যে দুটো জিনিস রয়েছে। এক নম্বর হচ্ছে গ্রন্থি ও নালী। গ্রন্থি ও নালী, গ্রন্থি ও নালী অর্থাৎ এটা একটা নল বিশেষ যেটার মাধ্যমে উদ্ভিদের শরীরের ভেতরে কিছু খরিত হবে। এর একটা উদাহরণ জাস্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে রজন নালী। রজন নালী, পাইন গাছের যে রজন নিঃসৃত হয় সেটা রজন নালী থেকে নিঃসৃত হয়, এবং এটা গ্রন্থি বা নালীর একটা উদাহরণ। জাস্ট এইটুকু মনে রাখলে হবে। আর সেকেন্ড হচ্ছে ক্ষীর নালী বা ক্ষীর তন্তু। ক্ষীর নালী ও ক্ষীর তন্তু। ক্ষীর নালী বা ক্ষীর তন্তু। তোমরা একটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম শুনেছ, যেটাকে বলা হয় তরুক্ষীর বা ল্যাটেক্স। তরুক্ষীর বা ল্যাটেক্স এই ক্ষীর নালী বা ক্ষীর তন্তু থেকে গঠিত হয়, মানে উৎপত্তি হয়। যখন তরুক্ষীর সম্পর্কে পড়বো তখন আরো ভালো করে জানবো। কিন্তু একটা জিনিস মনে রাখো, এই জিনিসটা তরুক্ষীর বা ল্যাটেক্স হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। যাই হোক, সেটা এখানে ইম্পর্টেন্ট নয়, যখন সেটা আসবে তখন পড়বো। ক্ষীর নালী এবং ক্ষীর তন্তুর মাধ্যমে এই জিনিসগুলোই তৈরি হয়। তো এই দুটো অ্যাকচুয়ালি একটু আলাদা, একটা হচ্ছে নালিকাকার থাকে আর একটা হচ্ছে তন্তুর মতো থাকে, তাই জন্য দুটো আলাদা জিনিস ও বলে লেখা হয়েছে। ক্ষীর নালী দেখা যায় পেঁপে গাছে, পেঁপে গাছের ডাল ভেঙে গেলে সেখান থেকে যে সাদা রঙের দুধ জাতীয় দেখতে এরকম একটা পদার্থ নিঃসৃত হয়, সেটাকে বলা হচ্ছে তরুক্ষীর। তো ক্ষীর নালী পেঁপে গাছে দেখা যায়, আর আফিং গাছে রয়েছে। আফিং, যার বীজ থেকেই পোস্ত তৈরি হয়। এবার হচ্ছে ক্ষীর তন্তু। ক্ষীর তন্তু দেখা যায় রাবার গাছে এবং ইউফরবিয়া গাছে। ইউফরবিয়া গাছে। তো এই দুটোরই অ্যাকচুয়ালি কাজ একই। ক্ষীর নালী বা ক্ষীর তন্তু একই জিনিস, একই কাজ করে, তরুক্ষীর ক্ষরণ করে। এবং এই জিনিসগুলো কিন্তু ডাইরেক্টলি বাইরে বেরিয়ে আসে না। পেঁপে গাছের যখন তখন কিন্তু এরকম তরুক্ষীর বেরিয়ে আসে না, কোনোভাবে যদি গাছের কোনো অংশ হতে আঘাত লাগে তখনই বেরিয়ে আসে। অতএব
এইগুলো সেই গাছের ভেতরের দিকে খড়িত হয়, খড়িত হয়, তাই কারণে সেটাকে বলা হচ্ছে অন্তঃক্ষরিত গঠন সমূহ। তো এই উদ্ভিদ কলা এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। এরপরে অন্য একটা নতুন চ্যাপ্টার শুরু করব। যদি এই পুরো ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়, কোনো যদি এখান থেকে কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তো এই ভিডিও এই অবধি থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।